প্রিয় শ্রোতা বন্ধুরা, কথা ও কাহিনীর অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের শোনাব মায়াবী রেখা গল্পের দ্বিতীয় ভাগটি। যারা এখনও প্রথম ভাগটি শোনেননি তারা আমাদের চ্যানেলে থাকা মায়াবী রেখার প্রথম পর্বটি শুনতে পারবেন, অথবা উপরে থাকা আই বাটনটিতে ক্লিক করলে সরাসরি আপনারা গল্পটি শুনতে পাবেন। দ্বিতীয় ভাগটি শুরু করার আগে আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট কথা। এই চ্যানেলে আমরা আমাদের সাধ্যমতো প্রচেষ্টায় ভালো ভালো লেখা গল্প, সেই সঙ্গে গল্পের মধ্যে থাকা অনুভূতিগুলোকে সম্পূর্ণ নিজস্ব ব্যাকগ্রাউন্ড মিউজিক দ্বারা ফুটিয়ে তোলার অক্লান্ত এক পরিশ্রম করে চলেছি, শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। তাই আপনাদের কাছে আমাদের একটি মাত্র অনুরোধ, গল্পগুলি ভালো লাগলে ভিডিওগুলোতে অন্তত একটি লাইক দিন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে বন্ধুদেরকেও গল্পগুলো বেশি বেশি করে শেয়ার করুন। আপনাদের এই সহযোগিতার মাধ্যমে আমাদের এই ছোট্ট চ্যানেলটি যাতে আরও বৃহত্তর সংখ্যক শ্রোতাদের কাছে পৌঁছে যাক, এটাই হবে আমাদের এই অক্লান্ত পরিশ্রমের সার্থকতা। তাহলে আসুন মায়াবী রেখা গল্পটির দ্বিতীয় পর্বটি শুরু করা যাক। হাসপাতাল চত্বরের ফাঁকা বেঞ্চিতে বসে মায়া ও রেখা। হিমঘরের ঠান্ডা বাতাস লেগে রেখার সারা শরীরে তখন অসম্ভব কাঁপুনি ধরেছে। মায়া তার গাড়িতে রাখা পাতলা ব্ল্যাঙ্কেটটা এনে রেখার শরীরে জড়িয়ে দিতে সে খানিকটা স্বস্তি বোধ করল। অনির্বাণ রেখার জন্য বাইরে থেকে একটা জলের বোতল কিনে এনে তার হাতে দিল। বেশ রাত হয়েছে, হাসপাতাল চত্বরটা তাই অনেকটাই শুনশান। রেখার মানসিক অবস্থাটা মোটেও ভালো নয়। অশ্রুসিক্ত চোখ নিয়ে সে নিচে মেঝের দিকে তাকিয়ে, তার চোখে বারবার লাশের ঘরে রাখা সেই সাদা চাদরে মোড়া শবদেহের মুখটা ভেসে উঠছিল। নিয়তি যেন রেখার জীবন নিয়ে লুকোচুরি খেলাচ্ছে। ভিতরে রাখা শবদেহটা আসলে অজ্ঞাত পরিচয় কোনো এক যুবকের ছিল। বয়স আর মুখের আদল অনেকটা সুব্রতর মতনই। রেখার মনে ঘুরে ফিরে একটাই প্রশ্ন উঠে আসছে, সুব্রত তাহলে কোথায়? সে কি কোনোদিন আর তাকে ফিরে পাবে না? সুব্রতর অনুপস্থিতিটা রেখার জীবনে গভীর এক শূন্যতায় ভরে দিয়েছে। হাতঘড়িটা একবার দেখে নিয়ে অনির্বাণ মায়াকে বলে উঠল, এখানে থেকে আর কোনো কাজ নেই আমাদের, বরং বেরিয়ে যাওয়াটাই ভালো। মায়া রেখার কাঁধে তার হাতটা রাখল। মায়ার মনে হতে লাগলো নতুন এ শহরে রেখাকে একা এভাবে ছাড়াটা ঠিক হবে না। সে রেখাকে বলল, যে কটা দিন সুব্রতর কোনো খোঁজ না পাওয়া যাচ্ছে, আপাতত সেই কটা দিন তুমি বরং আমার বাড়িতেই থেকে যাও। কথাটা অনির্বাণেরও সঠিক মনে হলো। রেখার ছোট মামা যে এই শহরেই থাকে এ কথা মায়া ও অনির্বাণ দুজনেই জানে না। রেখা মায়ার মুখটার দিকে চেয়ে তার মাথাটা আস্তে করে নাড়ল। মায়া রেখার হাতটা শক্ত করে ধরে বলল, চিন্তা করো না, আমরা সুব্রতকে ঠিক খুঁজে বার করব। তুমি শুধু মনে ভরসা রাখো, সবকিছু ঠিক হয়ে যাবে। মায়া আব্বাসকে গাড়িটা সামনের গেটে আনতে বলল। রেখা মন থেকে তার সমস্ত দুশ্চিন্তাগুলো ঝেড়ে ফেলার চেষ্টা করল। মায়াকে পাশে পেয়ে সে নতুন করে আশার এক আলো দেখতে পেল। বাইপাসের রাস্তা ধরে মায়াদের গাড়িটা এগিয়ে চলেছে। রেখা বাইরের আলোক সজ্জাগুলো নিশ্চুপ হয়ে দেখছে। ভবিষ্যতের স্বপ্নগুলো এভাবে ঝাপসা হয়ে যাবে সে কোনোদিন কল্পনাও করেনি। প্রিয় মানুষটিকে জীবন থেকে এভাবে হারিয়ে ফেলে সে যেন ভীষণ নিঃসঙ্গ হয়ে পড়েছে। মাঝপথে অনির্বাণকে তার বাড়ির পথে নামিয়ে দিয়ে মায়াদের গাড়িটা সোজা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বিশাল গেটওয়ালা বাড়ির সামনেটায় গাড়িটা এসে দাঁড়াতে একজন দারোয়ান তাদের গেটটা খুলে দিল। বিলাসবহুল দোতলা বাড়ি মায়াদের। পাকা মেঝের উঠোনের একদিকটায় একটা বড় সুইমিং পুলও রয়েছে। তার একপাশে সবুজ ছোট্ট গার্ডেন, তাতে সাদা চেয়ার টেবিল পাতা। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। মায়া এ বাড়িতে তার বাবার সাথেই থাকে। গাড়ি থেকে নেমে দুজনে ঢুকলো ঘরটাতে। রেখা গুটি গুটি পায়ে চারপাশটা দেখতে দেখতে ঢুকছে। সে জেনে অবাক হলো যে এত বড় বাড়িতে শুধু মায়া ও তার বাবাই থাকে। বাঁকানো সিঁড়ি বেয়ে দোতলায় উঠে মায়া একটা রুমের দরজা খুলে বাতিগুলো জ্বালালো। চমৎকার ইন্টেরিয়র করা বেশ সাজানো গোছানো একটা ঘর। সামনেই বিশাল একটা পালং, তার পাশে ঝকঝকে ফার্নিশড করা বেশ কয়েকটা ওয়ার্ড্রব। ঘরের এক কোণে বিশাল আয়না রাখা, তার নিচে রাখা সাজসজ্জার যাবতীয় সরঞ্জাম। এই ঘরটা মায়ারই।
রেখা জেনে আশ্চর্য হলো এ বাড়িতে মায়ার এমন আরও দুটো ঘর রয়েছে। মায়া তার ক্লান্ত শরীরটা নিয়ে একবার পালঙের বেডটায় শরীরটা এলিয়ে দিল। রেখা ঘরের চারপাশটা দেখছিল। মায়া তাকে বলে উঠল, এ রুমটা এখন থেকে তোমার। বন্ধু বানিয়েছি তোমাকে। আমাকে তুমি প্রাণে রক্ষা করেছ, বদলে আমাকেও প্রয়োজনে তোমার পাশে থাকতে হবে। না হলে কিসের বন্ধুত্ব? এখানে বিন্দাস থাকো বন্ধু। বাবার অনেক টাকা আছে, দুহাতে উড়ালেও কম হবে না। রেখা মায়ার দিকে এক পলক তাকিয়ে থেকে ভাবল, সত্যি কি বিচিত্র মেয়েটা, সঙ্গে বেশ খামখেয়ালিও। তবে বিচিত্র এই মানুষটির মনের এক কোণে মানবিকতাও লুকিয়ে রয়েছে, যেটা হয়তো সবাই দেখতে পায় না। মায়া বেড থেকে উঠে পড়ে রেখাকে বলল, আমি পাশের ঘরটাতেই থাকছি। অনেক রাত হলো, একটু ফ্রেশ হয়ে শুয়ে পড়ো। কাল সকালে আমাদের দেখা হবে। গুড নাইট। মায়া রেখাকে একথা বলে তার পাশের ঘরে চলে গেল। রেখা তার কাঁধের ব্যাগটা পাশে রেখে নরম মখমলের পালংটার উপর বসল। খালি পালংটার একদিকে রেখা সুব্রতর যেন একটা হাসি মুখের অবয়ব দেখতে পেল। বিগত একটা সপ্তাহের প্রতিটা রাতেই তাদের একসাথে এক বিছানায় কেটেছিল। আজ যেন সেসব কিছু রেখার কাছে স্বপ্নাতীত। নরম বিছানায় রেখা তার গাটা এলিয়ে দিতে সে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ল। সকালবেলার মোলায়েম আলোটা যখন ধীরে ধীরে ভারী পর্দার ফাঁক গলে ঘরের ভেতর ঢুকছিল, তখনই ঘুম ভাঙে রেখার। ঘড়িতে সময় সকাল 9টা। চারপাশে তাকিয়ে রেখার যেন এক অচেনা স্বপ্নলোকে এসে পড়ার অনুভূতি হলো। ঘরের চারপাশটা থেকে স্নিগ্ধ করা সুগন্ধির হালকা আভা ভেসে আসছে। ঘরটা বেশ শীতল হয়ে রয়েছে। উপরে তাকাতে রেখা দেখতে পেল কেউ এ ঘরে এসে এসিটা চালিয়ে দিয়ে গেছে। সে বিছানা ছেড়ে উঠল। ঘরের দরজাটা হালকা ফাঁক করা। দরজা পেরিয়ে সে বাইরেটায় এলো। সামনে একটা বড় স্বচ্ছ কাঁচের গ্লাসে মোড়া ঘর দেখতে পেল রেখা। তাতে শরীরচর্চা করার বিভিন্ন সাজ সরঞ্জাম রাখা। এটা একটা জিম করার ঘর, বা বলা চলে মায়ার ওয়ার্কআউট স্টুডিও। মায়ার ট্রেডমিলটার উপর উঠে দৌড়াচ্ছে। কানে তার হেডফোন গোঁজা, পরনে কালো রঙের স্পোর্টসওয়্যার। মাথার চুলগুলো বেশ শক্তভাবে টাই করে বাঁধা। রেখা একটু কাছে যেতেই মায়া তাকে দেখতে পেল। কাঁচের ঘরের বাইরে থেকেই সে তার হাতটা নেড়ে রেখাকে হাই করে ভেতরে আসতে বলল। রেখা স্বচ্ছ কাঁচের বড় দরজাটা খুলে ভিতরে ঢুকল। শরীর ফিটনেস করার সরঞ্জাম বলতে কি নেই এখানে। আস্ত একটা প্রাইভেট জিম শুধু এই মেয়েটারই জন্য। কানের হেডফোনটা খুলে মায়া রেখাকে বলে উঠল, ঘণ্টাখানিক পরে আমরা বের হচ্ছি। সুব্রত যে এলাকা থেকে নিখোঁজ হয়েছিল সেখানে একটু সন্ধান চালাতে হবে। তাছাড়া ও তো ব্লু আওয়ার পাবে কাজ করত। হতে পারে অন্যান্য পাবে গিয়ে খোঁজ খবর নিলে ওর বিষয়ে কোনো ক্লু আমরা পেতে পারি। একটু পরেই নিচে একসঙ্গে ব্রেকফাস্ট করব আমরা। বাই দ্য ওয়ে, তোমার সঙ্গে তো কোনো এক্সট্রা পরার কাপড়ও নেই দেখছি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার কিছু এথনিক ড্রেসও রয়েছে রুমের ওয়ার্ডরবে। চাইলে সেগুলো তুমি ট্রাই করে দেখতে পারো। মায়ার ড্রেসের কথাটা বলাতে রেখা যেন দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। রেখাকে ধন্দে পড়ে যেতে দেখে মায়া তাকে বলে উঠল, তুমি যদি শাড়িতেই কমফোর্টেবল থাকো তাহলে ঠিক আছে। পাশের আলমারিটায় আমার মায়ের কিছু শাড়ি তুলে রাখা আছে, তুমি না হয় সেগুলো নির্দ্বিধায় পরতে পারো। শাড়ির কথাটা শুনে রেখা যেন কিছুটা স্বস্তি পেল। মায়া তাকে বলল, আজ বেশ কিছু জায়গায় যেতে হবে আমাদের, তুমি ঝটপট রেডি হয়ে নাও। আর হ্যাঁ, মনে কোনো রকম সংকোচ না করে এটাকে নিজের বাড়ির মতোই মনে করো। ইউ আর নাও ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, ওকে? এই বলে মায়া রেখার দিকে একটা ফ্লাইং কিস দিল। রেখা মায়ার দুরন্ত চঞ্চল মনের এই উদারতা দেখে একটা ম্লান হাসি হাসল। সে তার মনে মনে ভাবল, অজানা এ শহরে মায়া না থাকলে তার কি দশা হতো কে জানে। সে রুমে ফিরে গিয়ে ঢুকল বাথরুমটায়। বেশ বড় মাপের বাথরুম। সামনের র্যাকে থরে থরে সাজানো হরেক রকমের বডি ওয়াশ থেকে শুরু করে শ্যাম্পু, জেল, সাবান, টুথপেস্ট, কন্ডিশনার, আরও কত কি। পাশেই বড় সাইজের কাঁচ দিয়ে ঘেরা সাদা পর্দা টাঙানো একটা বিশাল বাথটব। এই জিনিস এতদিনে রেখা শুধুমাত্র সিনেমাতেই দেখে এসেছিল, যাতে নায়িকারা হেলতে তুলতে গান গেয়ে স্নান করে। শহুরে পয়সাওয়ালা লোকেদের হুজুগ দেখে রেখা যেন বিস্মিত।
গ্রামগঞ্জে যেখানে এক বালতি জল হলেই তাদের মতো মানুষের স্নান সারা হয়ে যায়, সেখানে এসব বিলাসিতা তার কাছে যেন আধিক্যতা মাত্র। রেখা পড়ল ভারী মুশকিলে। কলের নিচের নব ঘোরালে উপর থেকে জল পড়ছে, তো আবার উপরেরটা ঘোরালে নিচেরটা থেকে জল পড়ছে। গরম চাইতে একবার ঠান্ডা জল বের হচ্ছে, তো ঠান্ডা জল পেতে আরেকটা ঘোরাতেই গরম জলের ছ্যাঁকা খেতে হচ্ছে তাকে। যেমন তেমন স্নানটা সেরে রেখা বাইরেটায় এলো। ওয়ার্ড্রবের পেল্লাই সাইজের পাল্লাগুলো খুলতেই তাতে বোঝাই করা একরাশ কাপড়ের সম্ভার। প্রতিটা থাকে আলাদা আলাদা করে সাজানো ব্র্যান্ডেড কাপড়। তার নিচে কসমেটিক্সের বাহার কি নেই সেখানে। উপরে সেলফে ঘড়ি ও চশমার লম্বা সারি, তার আরেক পাশে পারফিউমের বোতলের ছড়াছড়ি। পরের সেলফটা তো যেন কোনো ইমিটেশনের দোকান। একেবারে নিচে রাখা রং বেরঙের জুতোর লাইন। রেখা মনে মনে ভাবল, কপাল করে এসেছে মেয়েটা। পয়সাওয়ালা বাপ যেন মেয়েকে আদরের ঝুলিতে ভরিয়ে রেখেছে। রেখার এর মধ্যে কোনোটারই প্রয়োজন না থাকায় সে আরেকটা আলমারি খুলল। এটাতে কাপড় বলতে বেশ কতকগুলো শাড়ি, শাল ও কয়েকটা পুরনো ছবির ফ্রেম রয়েছে। তার একটাতে একজন সুশ্রী মহিলা কোলে একটা ছোট্ট শিশুকে নিয়ে বসে রয়েছেন। আরেকটা ছবিতে সেই মহিলা ও শিশুটির কিশোরী অবস্থার কিছু ছবি রয়েছে। চেহারার আদল দেখে রেখার বুঝতে অসুবিধা হলো না যে শিশু ও কিশোরীটি আসলে মায়া। মহিলাটি নিশ্চয়ই মায়ার মায়েরই ছবি হবে। রেখা ছবিগুলো দেখে নিয়ে সেলফ থেকে বেছে বেছে একটা হালকা সুতির শাড়ি বার করে সেটা পরে নিল। তোয়ালে দিয়ে মাথার চুল শোকাতে শোকাতে রেখা পায়ে পায়ে একবার বাড়ির শেষ প্রান্তের বারান্দাটার দিকে গেল। ঝকঝকে ইটালিয়ান সাদা পাথরের মেঝে, দেওয়ালে সুন্দর সুন্দর নকশায় কারুকার্য করা। বারান্দার রোদটায় এসে দাঁড়াতেই রেখা নিচের সুইমিং পুলটায় মায়াকে সাঁতার কাটতে দেখল। তার পরনে সুইমিং কস্টিউম। পুলের পাশেই একজন যুবতী সাদা তোয়ালে হাতে নিয়ে মায়ার স্নান সেরে ওঠার অপেক্ষায়। রেখাকে দেখা মাত্রই মায়া উল্টো হয়ে সাঁতার কাটতে কাটতে তার দিকে মুখ করে আবারও একটা ফ্লাইং কিস ছুঁড়ে দিল। রেখা তার হাতটা সামান্য উপরে তুলে মায়াকে একটা ছোট্ট হাই জানালো। আয়নার সামনে দাঁড়িয়ে রেখা আজও তার কপালে একটা টিপ দিয়ে সিঁদুর পরল। সিঁদুরটাই এখন তার জীবনে সুব্রতর বেঁচে থাকার একমাত্র অস্তিত্ব। রেখা তার চোখ দুটো বন্ধ করে ভগবানের কাছে সুব্রতর জন্য প্রার্থনা করল, সে যেখানেই থাকুক নিরাপদে যেন থাকে। নিচে নামতেই মায়া রেখাকে দু চোখ ভরে দেখল। সে মন্তব্য করল, মায়ের পরা শাড়িতে তোমাকে অপূর্ব দেখাচ্ছে। একথা শুনে রেখার কোমল মুখে একটা হাসি ফুটল। সামনের পাতা টেবিল চেয়ারে তাদের সকালের ব্রেকফাস্ট সাজানো। প্রাতরাশ শেষে দুজনে গিয়ে উঠল গাড়িতে। আজ আব্বাস না আসায় মায়া নিজেই গাড়ির চালকের আসনে বসল। লাল অডি গাড়ির ছাদটা খুলে দিয়ে মায়া তার গাড়িতে স্টার্ট দিল। শহর কলকাতার যানজট পেরিয়ে তারা পৌঁছালো একটা স্টুডিওয়। সেখানে মায়া পরিচিত এক আর্টিস্টের কাছে গিয়ে প্রথমে সুব্রতর একটা মুখের স্কেচ বানালো তারা। রেখা চেহারার বর্ণনা দিতে ছেলেটি হুবহু সুব্রতর চেহারার মতো একখানা ছবি আঁকল। ছবিটা নিয়ে দুজনে পৌঁছালো সেই বাস টার্মিনালটায় যেখানে সুব্রত নিখোঁজ হয়। বেশ কয়েক জায়গায় ছবিটা দেখিয়েও কোনো কাজ হলো না। মায়া গাড়িটা নিয়ে তার বেশ কয়েকটা চেনা পরিচিত পাবে গেল। সেখানেও তারা সুব্রতর কোনো হদিস পেল না। অনির্বাণ দুপুরে রেখাকে একবার ফোন করেছিল। থানায় খবর নিতে সকালেই নাকি সে সেখানে ফোন করেছিল। আপাতত সুব্রতর কোনো নতুন আপডেট নেই। অনির্বাণও রেখার ব্যাপারে বেশ খানিকটা উদ্বিগ্ন রয়েছে। যেহেতু সুব্রত একটা সময়ে তাদেরই পাবে কাজ করত, তাই কর্তৃপক্ষের দিক থেকে অনির্বাণেরও রেখার এই সংকটময় পরিস্থিতিতে তার প্রতি কোথাও না কোথাও একটা দায়বদ্ধতা থেকেই যাচ্ছে। ফলে রেখার খোঁজ খবর রাখাটা অনির্বাণের মানবিকতার একটা উদার দিক। বিকাল পর্যন্ত মায়া ও রেখা সুব্রতর সন্ধান চালালো। সারাদিনের ক্লান্তিতে দুজনের খিদে পাওয়ায় তারা পার্ক স্ট্রিটের একটা রেস্তোরাঁয় গিয়ে উঠল। পড়ন্ত বিকেলের মিঠে রোদে দুজনে রুফটপের একটা টেবিলে গিয়ে বসল। খাবার অর্ডার করা হয়ে গেছে। মায়া ও রেখা একটু হতাশ হয়ে চুপচাপ বসে। শেষে মায়াই থাকতে না পেরে কথা পারল। সে বলল, প্রথম দিনে সুব্রতর ব্যাপারে খুব কড়া কথা বলেছিলাম তোমাকে। কথাটা নিশ্চয়ই তোমার খারাপই লেগেছিল। আই অ্যাম সরি ফর দ্যাট। আসলে ছেলেদের উপর থেকে বিশ্বাসই উঠে গেছে আমার। নিজেরই লাইফের এক্সপিরিয়েন্স থেকে বললাম।
হতে পারে তোমার সুব্রত একটু আলাদা, কিন্তু এভাবে তোমাকে রেখে হঠাৎ কোথাও উধাও হয়ে যাওয়ার ব্যাপারটা যেন কিছুতেই মেনে নিতে পারছি না। তার উপর তার ফোনটাও বন্ধ। হাইলি সাসপিসিয়াস। রেখা তার গালে হাত রেখে কথাগুলো শুনছিল। মায়া তাকে প্রশ্ন করল, তুমি কথা খুব কমই বলো দেখছি। এত কষ্ট মনের মধ্যে পুষে রেখো না। লাইফ একটাই। মানুষ প্রত্যেকের জীবনে আসবে ঠিকই, কিন্তু আমার মনে হয় চলে যাওয়াটা একান্তই তাদের হাতে। যে থাকার সে ঠিকই থেকে যাবে। অযথা নিজেকে কষ্ট দিও না ডিয়ার। মায়ার এই কথাটা যেন রেখার মনের এক কোণে গিয়ে ধাক্কা খেল। সে জানে না যে এ পরিস্থিতি তাকে আর কতদিন বয়ে বেড়াতে হবে। টেবিলে খাবার এসে গেছে। মায়া খাওয়া শুরু করলেও রেখাকে অন্যমনস্ক দেখে মায়াও যেন সন্দিহান হয়ে পড়ল। সে রেখাকে উৎসাহ দিল, বলল, সবসময় ভালোটাই চিন্তা করতে শেখো, দেখবে ধীরে ধীরে সব ভালোর দিকেই যাবে। এ কথা শুনে রেখা শেষ পর্যন্ত খাওয়া শুরু করল। খাওয়া শেষে দুজনে গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ঘরে ফিরে বিছানায় শুয়ে রেখা আগামী দিনের কথাগুলো ভাবতে লাগল। মায়া তাকে যথেষ্ট সাহায্য করেছে ঠিকই, কিন্তু এভাবে তো আর সে বেশি দিন মায়ার উপর নির্ভরশীল হয়ে থাকতে পারবে না। বাড়ি ফেরার সিদ্ধান্তে এখনও সে দ্বিধাগ্রস্ত। যতদিন না সুব্রতর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে, এ শহরে থাকতে হলে তাকে একটা কিছু করতেই হবে। রেখা ঠিক করল মায়াকে রাতে সে এই ব্যাপারে তার মতামত জানাবে। চোখ দুটো বন্ধ করে দিতেই রেখা নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ল। রেখার চোখটা যখন খুলল তখন সন্ধ্যা পার হয়ে গেছে। সে বাইরেটায় আসতেই সকালে পুলের ধারে দাঁড়িয়ে থাকা সেই যুবতী পরিচারিকাটিকে দেখতে পেল, যার নাম ইরা। রেখা ইরাকে মায়ার কথা জিজ্ঞাসা করতে সে বলল, মায়া ম্যাডাম ছাদে একা রয়েছেন। এ কথা শুনে রেখা সিঁড়ি বেয়ে ছাদে উঠল। ছাদের চারিদিকটায় ছোট ছোট সোনালি আলোর বাতি জ্বলছে। ছাদের চারপাশে সুন্দর রুফ গার্ডেন মতো করা, তাতে টবে বসানো ছোট ছোট গাছও রয়েছে। ছাদের এক কোণে একটা পুরু কাঠের নকশা করা দোলনা রাখা। মায়া তাতে বসে আছে, তার হাতে একটা ওয়াইনের গ্লাস ধরা, আরেক হাতে জ্বলন্ত একটা সিগারেট। সে আবারও ড্রিঙ্ক করছে দেখে মায়া তার কাছটায় গিয়ে দাঁড়ালো। রেখা মায়াকে বলে উঠল, আপনি আবার ড্রিঙ্ক করছেন? কথাটা শুনে মায়া বিষম খেয়ে হেসে উঠল। সে একটু থেমে হাতটা উঁচু করে রেখাকে তার পাশে এসে বসতে বলল। রেখা মায়ার পাশে গিয়ে কাঠের দোলনাটায় বসল। মায়া রেখাকে বলল, আমরা এখন বেস্ট ফ্রেন্ড, কাজেই আমাকে আপনি বলে লজ্জিত করো না। আপনি শব্দটা শুনতে বড্ড দূরের মনে হয়, তাই আপাতত তুমি বলেই ডেকো আমাকে। রেখা যেন এতদিনে মায়ার কাছ থেকে নিজেকে একটু গুটিয়ে রেখেছিল, তবে সময়ের সাথে সাথে রেখা মায়ার যত কাছে আসছে, সে নিজেকে ধীরে ধীরে মায়ার সামনে তার মনটাকে উন্মুক্ত করছে। রেখা ম্লান হেসে মায়াকে প্রশ্ন করল, বেশ, তাহলে বলো দেখি, তুমি কেন ড্রিঙ্ক করো? মায়া রেখার এই প্রশ্নের উত্তরে বলল, আগে খেতাম না, ইদানিং পাপটাবে গেলে মনের বিষাদ কাটাতে একটু আধটু খাই। সন্ধ্যা পর থেকে এই জিনিসটা না হলে যেন সময়টা বড্ড ভারী থাকে আমার কাছে। সেদিন ঋষভের সাথে আমার ব্রেকআপ হয়ে যাওয়ায় পরিস্থিতিটা এতই বাড়াবাড়ি হয়ে গিয়েছিল যে নিজেকে আর সংযত রাখতে পারিনি। সেদিন রাতে মায়ের কথাও খুব মনে পড়ছিল। পাবের ছাদে যাওয়াটা বারণ। সেদিন লুকিয়েই আমি নির্জনতা খুঁজতে ওখানে চলে যাই। মায়া তার এক কান ধরে রেখাকে বলল, কথা দিচ্ছি সেদিনের মতো আর কোনোদিনও বাড়াবাড়ি করব না। রেখা মায়াকে প্রশ্ন করল, তোমার বাবা তোমার সাথে থাকেন না? মায়া উত্তর দিল, আমি বাবার সাথেই এখানে থাকি। বাবা আপাতত বিজনেস ট্রিপে এই সপ্তাহ ভরের জন্য শিলং গিয়েছেন। মা অনেক আগেই আমাদের ছেড়ে এই পৃথিবী থেকে চলে যান। আপন বলতে আমার তেমন কেউই আর নেই। মা মারা যাবার পর বাবা আর বিয়ে করেননি, তবে কানাঘুষো চলতে থাকে যে বাবা বেশ কয়েকজন মহিলার সাথে অ্যাফেয়ারে জড়িয়ে পড়েন। শুনতে খারাপ লাগলেও এ নিয়ে আমি কোনোদিন বাবাকে আপত্তি জানাইনি। এটা তার ব্যক্তিগত ব্যাপার, তাই তিনি কি করলেন বা না করলেন এ নিয়ে আমি বিশেষ মাথা ঘামাই না। একটা সময়ের পর থেকে বাবাও আমার লাইফে কোনো রকম ইন্টারফেয়ার করা বন্ধ করে দেন। বাপের অগাধ টাকা আছে, যেটা মনে আসে করি, কিন্তু দিন শেষে সেই বাস্তবের আয়নায় নিজেকে একাই পাই। যার যার সাথে প্রেম করেছি ঠকেছি,
তাই এখন একা থাকার সিদ্ধান্ত নিয়েছি। প্রেম আমার দ্বারা আর সম্ভব নয়, তবে তোমার সঙ্গ পেয়ে মনে হচ্ছে যেন জীবনে এতদিন পর একজন বিশ্বস্ত বন্ধুকে খুঁজে পেলাম। রেখা মায়ার কথাগুলো মন দিয়ে শুনে চলেছে, কিন্তু সে তো মনে মনে ঠিক করে রেখেছে যে মায়ার কাছ থেকে বিদায় নিয়ে সে অন্য কোথাও আশ্রয় খুঁজবে, সে নিজে স্বাবলম্বী হবে। এভাবে সে আর যেন মায়ার উপকারের ভার বহন করতে পারছে না। বন্ধুত্বটা না হয় নিজের জায়গায় অটুট থাকুক, কিন্তু কথাটা সে এই পরিস্থিতিতে মায়াকে বলবে কিভাবে? মায়া যদি মনে কষ্ট পায়? তবুও রেখা একটু কৌশলের সাথেই কথাটা পারল। মায়া যে তাকে এ পরিস্থিতিতে এতটা সহযোগিতা করেছে তার জন্য সে মায়ার প্রতি কৃতজ্ঞ থাকবে। সাথে রেখা মায়াকে এও জানালো যে লাইফে আগে গিয়ে সেও কিছু একটা করতে চায়, সে সমাজে তার নিজের অস্তিত্বটাকে খুঁজে পেতে চায়। রেখার এই কথাটা মায়ার মনে গভীর আলোকপাত করল। রেখা একজন স্বাধীন নারী, জীবনে প্রতিষ্ঠিত হওয়াটা তার স্বপ্ন হতেই পারে। মায়া একটু ভাবতে লাগলো। সে রেখাকে প্রশ্ন করল, তোমার হবিগুলো কি? তোমার জীবনে এমন কিছু হয়তো রয়েছে যেগুলো তুমি করতে ভালোবাসো। রেখা তাতে বলল, সে ছোটবেলা থেকেই তার গ্রামের বাড়িতে বিভিন্ন ভেষজ উদ্ভিদ নিয়ে রূপচর্চা করত। ভেষজের ব্যাপারে সে তার মায়ের কাছে অনেক কিছুই শিখেছে। সাজসজ্জার প্রতিও তার গভীর একটা টান রয়েছে। কথাটা শুনে রেখা তার মুখ থেকে সিগারেটের একটা লম্বা ধোঁয়া ছাড়ল। রেখার জন্য একটা কাজের ব্যবস্থা তাকে করতেই হবে। কথাটা চিন্তা করতে করতেই তার ঠোঁটের কোণে একটা মুচকি হাসি ফুটল। মাথায় তার একটা চমৎকার বুদ্ধি খেলে গেল। সে রেখাকে শুধু বলে উঠল, কাল সকালে তুমি তৈরি থাকবে, কাল দিনটা তোমার জন্য বিশেষ হতে চলেছে। রেখা মায়ার এই হেয়ালি মেশানো কথার মানে খুঁজে পেল না। সে শান্ত মেয়ের মতো শুধু তার মাথাটা আস্তে করে বার দুয়েক এদিক ওদিক কাত করল। পরদিন সকালে মায়া ও রেখা টেবিলে ব্রেকফাস্ট করছিল। মায়ার ফোনটা হঠাৎ বেজে উঠল। খেতে খেতেই মায়া ফোনটা রিসিভ করল। মায়ার বাবা তাকে ফোন করেছে। আজ নাকি মায়ার জন্মদিন। মেয়েকে শুভেচ্ছা জানাতেই বাপ তাকে ফোনটা করেছে। মায়ার বাবা বিজনেস ট্রিপে বর্তমানে বাইরে রয়েছে। মেয়ের জন্মদিনের জন্য তাই তিনি একটা সারপ্রাইজ গিফট পাঠিয়েছেন। সেটা নাকি তাদের উঠোনেই দাঁড় করানো রয়েছে। তড়িঘড়ি মায়া ও রেখা দুজনে ব্রেকফাস্ট সেরে বাইরে তাদের বিশাল উঠোনটায় এলো। সামনে একটা কালো কভারে ঢাকা বিশাল স্তূপ দেখতে পেল তারা। মায়া কালো কভারটা হাত দিয়ে এক ঝটকায় সরাতেই সেটা থেকে হালকা গোলাপি রঙের ঝাঁ চকচকে একটা ল্যাম্বরগিনি গাড়ির আবির্ভাব হলো, যেটা দেখা মাত্রই মায়া উল্লাসে প্রায় লাফিয়ে উঠে রেখাকে একবার জড়িয়ে ধরল। মায়ার গ্যারাজে এমন অন্তত খানদশেক বিদেশি গাড়ি রয়েছে, তবে এটাই আপাতত তার কাছে এখন সবচাইতে মূল্যবান গাড়ি। মায়া রিমোটে চাপ দিতেই গাড়ির মাথা থেকে হুডটা খুলে গেল। দুজনে তাতে উঠে বসতেই মায়া গাড়িটায় স্টার্ট দিল। বিশাল গর্জনে গাড়িটা গেট পার করতেই তাদের গাড়িটা যেন হাওয়ার সাথে কথা বলতে শুরু করলো। দুরন্ত গতি নিয়ে গাড়িটা তখন ফ্লাইওভার দিয়ে হনহন করে এগিয়ে চলেছে। তাদের মাথার উপরে খোলা নীল আকাশ আর ঝলমলে রোদ। রেখার মনে হলো মায়ার জন্মদিনে বন্ধুকে সেও ছোট্ট একটা কিছু গিফট করবে। ফ্লাইওভার থেকে নামতেই কিছুটা দূরে রেখা একটা গিফট শপের দোকান দেখতে পেল। সে মায়াকে গাড়িটা একবার থামাতে বলে নিচে নামল। মায়া গাড়িতেই বসে রইল। রেখা দোকানের কাঁচের দরজা ঠেলে ভিতরে ঢুকল। সামনেই হরেক রকমের গিফট আইটেম সাজানো। রেখা আইটেমগুলোর দাম থেকে যেন একবার ছ্যাঁকা খেল। দোকানের মালিক রেখাকে দেখে গদগদ মুখ নিয়ে তার কাছে এগিয়ে এলেন। দোকান মালিকটি রেখাকে নাগালের মধ্যে একটা আইটেম দেখাতেই সেটা তার পছন্দ হলো। ছোট্ট একটা পেন্ডেন্ট, দাম 2000 টাকা। রেখার ব্যাগে 1005 টাকা রাখাই ছিল। টাকাটা ব্যাগ থেকে বার করে সে দোকান মালিককে দিতে তিনি তার রসিদ কেটে আরও একটি কুপন রেখার হাতে দিল। চলতি সপ্তাহে দোকানটির ওপেনিং সিলভার জুবলি হওয়ায় ফ্র্যাঞ্চাইজিরা নাকি বিশেষ অফার দিচ্ছেন। লাকি ড্রতে সর্বাধিক নগদ 1 লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। রেখা তার ফোন নম্বরটা লিখিয়ে দিয়ে দোকান থেকে বের হয়ে এলো। গাড়িতে উঠেই রেখা পেন্ডেন্টটা মায়াকে গিফট করলো, যা দেখে মায়া বলে উঠল, ওয়াও, সাচ এ কিউট থিংস, থ্যাঙ্কস ডিয়ার। এই বলে সে পেন্ডেন্টটা তার গলায় পরে নিল। মায়ার গাড়িটা এরপর সোজা গিয়ে থামলো একটা ঝাঁ চকচকে স্যালনের সামনে।
গাড়ি থেকে দুজনে নেমে ঢুকলো সেই অভিজাত স্যালনের ভেতরটায়। 3 তলা বিল্ডিংটার পুরোটাই একটা স্যালন ও স্পা, যেখানে নামি দামি ঘরের মহিলা এমনকি বড় বড় সেলিব্রিটিরা পর্যন্ত আসে। এই স্যালন ও স্পাটা মায়ারই। কলকাতা শহরের বুকে তার এমন বেশ কয়েকটা স্পা, স্যালন তথা কিছু জুয়েলারি, ইমিটেশন শপ ও কসমেটিক্সের স্টোর রয়েছে। লিফটে করে দুজনে উপরে উঠল। লম্বা সারিতে বড় বড় সাইজের রেকলাইনার চেয়ার পাতা, তাতে বসে সজ্জন মহিলা ও যুবতীরা হেয়ার স্টাইল ও মেকওভারের সাজসজ্জায় ব্যস্ত। কারো সুন্দর করে চুল কাটা হচ্ছে, তো কেউ মুখে ফেস প্যাক পরে স্টিম নিচ্ছে। কোণের দিকে ছোট্ট অফিস রুমের মতো একটা ঘরে গিয়ে তারা দুজনে ঢুকলো। মায়া তার বড় রিভলভিং চেয়ারটায় বসল। রেখা তখনও কাঁচের দরজা দিয়ে বাইরের সমস্ত কাণ্ড কারখানাগুলো দেখছে। মায়া একটা সিগারেট ধরিয়ে বলল, এটা হলো আমার একটা স্পা ও স্যালন। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এখানে মহিলারা কেন আসে। আমরা এখানে কাস্টমারদের ভালো কোয়ালিটির সার্ভিস দিই। তুমি কাল বলেছিলে যে রূপচর্চা ও সাজসজ্জার প্রতি তোমার একটা টান রয়েছে, তাই না? তুমি একটা কিছু করতে চাও। ইন শর্ট, তুমি একটা জব করতে চাও, নিজের পায়ে দাঁড়াতে চাও। আমি তোমাকে একটা জব অফার করছি। তুমি বিউটিশিয়ান হতে চাও? মায়ার প্রস্তাব শুনে রেখার চোখে যেন এক নতুন আশার আলো ফুটল। মায়া তাকে বলল, তুমি প্রতিদিন আমার সাথে এখানে আসবে। আমার এক্সপার্ট স্টাফরা তোমাকে এই কাজ শেখাতে সাহায্য করবে। মন দিয়ে শিখতে পারলে 1 মাসের মধ্যেই তুমি এই জিনিস অনেকটাই রপ্ত করতে পারবে। রেখার মনে এখন এক আলাদাই উত্তেজনা বিচরণ করছে। সে এই কাজের জন্য এক পলকেই রাজি হয়ে গেল। রেখার মনে নতুন উৎসাহ দেখে মায়াও খুব খুশি। রেখা মায়াকে এর জন্য আবারও ধন্যবাদ জানালো। এরপর থেকে শুরু হলো রেখার প্রশিক্ষণ পর্ব। সারাটা দিনই রেখা স্যালনের অভিজ্ঞ বিউটিশিয়ানদের সাথে থেকে একটু একটু করে সব শিখতে শুরু করলো। শুরু হলো রেখার জীবনে এক নতুন পথ চলা। হেয়ার কাটিং থেকে নিয়ে মেকওভারের বিভিন্ন কলাকৌশলের খুঁটিনাটিগুলো সে বুঝতে শুরু করলো। হেয়ার কাটিং করতে গেলে কিভাবে কাঁচি ধরতে হয়, কোন স্কিনে কেমন ফেস প্যাক অ্যাপ্লাই করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে, এছাড়াও হেয়ার ট্রিটমেন্ট, পেডিকিওর, ম্যানিকিওর ইত্যাদির বিষয়ে এক্সপার্টদের কাছে সে শিখতে লাগলো। সেদিন রাতে মায়া রেখাকে নিয়ে তার বার্থডে পার্টি সেলিব্রেট করলো। রেখাও ধীরে ধীরে বিষণ্ণতা কাটিয়ে পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে মুহূর্তগুলোকে উপভোগ করতে শুরু করলো। পাবের ক্লাবে সেদিন মায়া চুটিয়ে ড্রিঙ্ক করলো। এমনকি রেখাকেও তার অজান্তে সফট ড্রিঙ্কের সাথে 2 পেগ ভডকা মিশিয়ে দিতে সেও যেন চাঙ্গা হয়ে উঠল। মিউজিকের জোয়ারে মায়া নাচতে নাচতে একটা সময় রেখার হাত ধরে ডান্স ফ্লোরটায় টেনে আনতে সেও তার শাড়ির আঁচলটা বেশ করে কোমরে জড়িয়ে মায়ার সাথে তাল মেলাতে লাগলো। রং বেরঙের লেজার লাইটের ঝলকানি আর মিউজিকের ঢেউতে 2 যুবতী হাসাহাসি আর ফুর্তিতে মেতে রইল। রাত 1টায় পাবের মিউজিক আর লাইটগুলো বন্ধ হতে দুজনে একটু ধাতস্থ হলো। পাব থেকে বেরোনোর পর দুজনে সারা কলকাতা শহরের ফাঁকা অলিগলিগুলোতে গাড়ি নিয়ে দাপিয়ে বেড়ালো। একটানা ভোর পর্যন্ত তাদের পাগলামোর কীর্তিকলাপ চলল। শেষে সূর্যাস্তের কিছু আগে দুজন ক্লান্ত হয়ে যে যার বেডে গিয়ে হুমড়ি খেয়ে শুয়ে পড়ল। রাতটা হয়তো চিরজীবন 2 বন্ধুর স্মৃতি মধুর হয়ে থাকবে। পরদিন থেকে মায়া রেখাকে নিয়মিত তার স্যালনে নিয়ে গিয়ে ছেড়ে আসত। মায়ার বাবার কলকাতার বাইরে বেশ কয়েকটা থাকার হোটেল ও রিসর্ট রয়েছে। দিনভর সে তার বাবার সেই সব ব্যবসার নানান কাজে ব্যস্ত থাকত। এদিকে রেখাও তার বিউটিশিয়ান প্রফেশনে কারুকার্য শিখতে সারাটা দিন ব্যস্ত থাকতে লাগলো। তবে সন্ধ্যা হলেই তারা যে যার কাজ সেরে শহরের আনাচে কানাচে আড্ডা জমাতো। সময়টা এভাবে তাদের দুজনেরই বেশ কাটছিল। প্রায় 2 সপ্তাহ এমনভাবেই কাটল। ইতিমধ্যে মায়ার বাবা ট্রিপ থেকে ফিরে আসতে মায়া তাকে রেখার ব্যাপারে সমস্ত কিছু জানালো। মায়া রেখার মতো একজন অসহায় মেয়েকে সহযোগিতা করছে দেখে তিনিও অত্যন্ত খুশি হলেন। এ বাড়িতে রেখার থাকা নিয়ে তিনিও বিশেষ কোনো আপত্তি করলেন না। রেখা তার কাজে এরই মধ্যে বেশ হাত পাকিয়ে নিয়েছে।
সে এখন নিজের থেকেই কিভাবে ক্লায়েন্টদের হ্যান্ডেল করতে হয় সেটা বেশ ভালোভাবে শিখে গেছে। এটা দেখে মায়াও খুব ইমপ্রেসড হলো। রেখার জীবন থেকে সুব্রতর সন্ধানের রেশটা যেন ধীরে ধীরে কেটেই আসছিল। ঠিক সেই সময় অনির্বাণের কাছ থেকে একটা খবর এলো। মায়া ও রেখা সেদিন স্যালনেই ছিল। মায়াকে ফোন করে অনির্বাণ তাকে রেখাকে সঙ্গে করে নিয়ে জেলা আদালতের কোর্ট চত্বরে দেখা করতে বলল। কথা মতো সে রেখাকে চুপচাপ সঙ্গে নিয়ে জেলা আদালত চত্বরটায় গিয়ে উপস্থিত হয়। অনির্বাণ দুজনকে ঘটনাটার পূর্ণ বিবরণ দিল। প্রায় এক সপ্তাহ আগেই পুলিশ নাকি সুব্রতকে আটক করে। নারী পাচার চক্রের সাথে বেশ কয়েক বছর ধরে সে জড়িত। কথাটা শোনা মাত্র রেখার পায়ের তলা থেকে যেন মাটিটা সরে গেল। অনির্বাণ বলে চলল, গ্রাম থেকে সরল সাধারণ মেয়েদের বিয়ে করে এনে সে নাকি এ শহরেরই রেড লাইট এরিয়ায় নিয়ে গিয়ে বিক্রি করে দিত। সেদিন রেখাকেও সে একই মতলবে শহরে নিয়ে এসেছিল। বাস টার্মিনালে এসে পৌঁছাতেই তার ফোনে খবর আসে যে গোপন সূত্রে টিপ পেয়ে পুলিশ তাকে হাতে নাতে ধরার জন্য ওত পেতে বসে আছে। এ খবর পেয়ে সে সাবধান হয়ে যায়। সে রেখাকে সেখানে ফেলে রেখেই এ শহরে তার কোনো এক গোপন আস্তানায় গিয়ে গা ঢাকা দেয়। মায়া রেখার সাহায্যে সুব্রতর চেহারার যে স্কেচটা বানায় সেটার একটা কপি অনির্বাণ সেই সময় থানায় গিয়ে জমা করে। অন্যান্য থানায় ছবিটা সার্কুলেট হতে বেশ কিছু সময় লেগে যায়। ধরা পড়ার প্রায় এক সপ্তাহ পর গিয়ে পুলিশ এই ছবির সাথে সুব্রতর সংযোগ খুঁজে পায়। অনির্বাণ বিমূর্ষ গলায় মায়াকে বলল, আজ সকালে থানা থেকে ফোন আসতেই তড়িঘড়ি আমি তোমাকে ফোনটা করি। আদালতে আজ সুব্রতর হাজিরি আছে। প্রিজনার ভ্যানে গিয়ে আমি ওর সাথে দেখাও করে এসেছি। সে তার সমস্ত অপরাধ স্বীকার করে নিয়েছে। কথাটা বলে অনির্বাণ একটু থামল। সব কথা শোনার পর মায়া নির্বাক দৃষ্টিতে রেখার মুখের দিকে চেয়ে রইল। রেখার চোখ থেকে তখন বিন্দু বিন্দু অশ্রু তার দুগাল বয়ে সমানে ঝরে পড়ছে। নিয়তি তাকে এই পরিস্থিতিতে ঠেলে দেবে সে যে কোনোদিন ভাবেনি। মিনিট 10 পরই প্রিজনার ভ্যান থেকে সুব্রত বেরিয়ে এলো। তার হাতে হাত কড়া পরানো, চেহারা শীর্ণ হয়ে এসেছে। তার মুখে দাড়ি গোঁফ গজিয়ে গেছে। তবুও একটিবার দেখে মায়া তাকে সহজেই চিনতে পারল। সে যে তার পরম ভালোবাসার মানুষ, তার স্বামী, তার সব কিছু। কিন্তু মুহূর্তে সেসব যেন রেখার কাছে শেষ হয়ে গেল। রাগ অভিমানে সে তার সামনে দাঁড়িয়ে থাকা সুব্রতর শার্টের কলারটা ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। রেখার মুখে তখন শুধু একটাই প্রশ্ন, কেন সুব্রত, কেন? কেন তুমি আমার সাথে এমনটি করলে? তোমার জন্য আমি আমার সব কিছু ত্যাগ করে এই শহরে এসেছিলাম, শুধু তোমার জন্য। সেই তুমিই কিনা শেষে আমার সাথে। রেখা একটু থামল। সুব্রত তার চোখ দুটো নিচে করে নির্বাক হয়ে দাঁড়িয়ে রেখার কথাগুলো শুনছে। পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবলটি সুব্রতর হাতটা ধরে কোর্টের ভিতরে নিয়ে এগিয়ে চলল। হতবাক দৃষ্টি নিয়ে রেখা সুব্রতর দিকে চেয়ে রইল। হয়তো জীবনে শেষবারের মতোই সে সুব্রতকে দেখে নিয়ে চোখের জলটি শাড়ির আঁচল দিয়ে মুছে নিল। মায়া রেখার বাহুটাকে শক্ত করে ধরে তাকে আদালত চত্বর থেকে বাইরে নিয়ে গিয়ে তার গাড়িতে বসালো। পৃথিবীটা যেন রেখার কাছে চিরতরে অন্ধকারে মুড়ে গেল। সব স্বপ্ন, সব আশা তাদের মিথ্যা ছিল, একথা রেখা মেনে নিয়েও যেন মানতে পারছিল না। ঘরে ঢুকে পালঙে উপর হয়ে শুয়ে রেখা সারাটা দুপুর বিকাল কেঁদেই কাটালো। সারাটা দিন সে কিছু না খেয়েই থাকলো। মায়া তাকে কিছুক্ষণ একাই ছেড়ে দেওয়াটা শ্রেয় মনে করল। রেখাকে এই অবস্থায় দেখে মায়ার মনেও যেন কষ্টের সীমা তার বাঁধ অতিক্রম করল। সেও বেশ মনমরা। সন্ধ্যার দিকে রেখা নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়ল। রাতে মায়া ভীষণ একা একা অনুভব করতে লাগলো। রেখার সঙ্গ পেয়ে মায়াও যেন তার একাকিত্ব ভরা জীবনে শান্তির এক ঠেক খুঁজে পেয়েছিল। কাঁচের সেলফে রাখা 3-4টে ওয়াইনের বোতল নিয়ে মায়া উঠল ছাদটায়। নিজের ও রেখার জীবনে প্রেম প্রতারণার এই দোলাচলে সে যেন আজ চরম অতিষ্ঠ। বুকের ভেতর চাপা কষ্টটা কমাতে মায়া পরপর বেশ কয়েকটা ওয়াইনের বোতল গটগট করে পান করে শেষ করে দিল। এখনো আরও কয়েকটা বোতল তার প্রয়োজন। মায়া ওয়াইনের বোতল আনতে নিচে নামল। পাশেই রেখার ঘরের দরজাটা আলতো করে খোলা ছিল। সে একবার ধীর পায়ে দরজার কাছটায় গেল।
নেশার ঘরে মায়ার মনে তখন এক আলাদাই উত্তেজনা কাজ করছিল। সে দরজার সামনে দাঁড়িয়ে সমানে রেখাকে দেখে চলেছে। রেখা তখন লম্বা হয়ে পালঙে শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। এদিকে রেখা সেই গভীর নিদ্রায় যেন তার পুরনো সুব্রতকে খুঁজে চলেছে। স্বপ্নে সে যেন সুব্রতর সাথে কাটানো একান্ত মুহূর্তগুলোকে অনুভব করে চলেছে। সুব্রতর বুকে মাথা রেখে তাকে আলিঙ্গন করা, কপালে আলতো করে চুমু দেওয়া, প্রেম সাগরের উত্তাল ঢেউয়ে সুব্রত ও রেখার দুটি উষ্ণ শরীর মিলেমিশে যেন এক হয়ে যাচ্ছে। এ যেন স্বপ্নে ঘটে চলা এক গভীর সমুদ্রের মন্থন। রেখা তার স্বপ্নের অনুভূতি দিয়ে বারবার যেন শিউরে উঠছিল। এদিকে মায়াও তখন ধীরে ধীরে রেখার বেশ কাছে চলে এসেছে। গভীর নিদ্রায় শুয়ে থাকা রেখার শরীরটা মায়ার কাছে যেন প্রবল মাধ্যাকর্ষণে পরিবর্তিত হলো। রেখার কোমল ফর্সা হাতটায় মায়া তার আঙুলগুলো দিয়ে একবার স্পর্শ করতেই তার অন্তরটা শিরশিরিয়ে উঠল। স্পর্শটা যেন নেশার মতো মায়াকে গ্রাস করতে শুরু করলো। মায়ার হাতের আঙুলগুলো ধীরে ধীরে রেখার হাত বেয়ে বুকের ওপর দিয়ে চালিত হয়ে কোমল মুখ ও গাল দুটোকে স্পর্শ করল। রেখা তার স্বপ্নে মায়ার এই মায়াবী স্পর্শটায় যেন সুব্রতরই ছোঁয়া অনুভব করতে লাগলো। মায়া তার আঙুলটা হালকাভাবে রেখার ঠোঁটের উপর রাখল। রেখাও সেইভাবে স্বপ্নের ঘরে মায়ার আঙুলটাতে হালকা একটা চুমু দিল। রেখার ঠোঁটের এই ছোঁয়ায় মায়ার সারা শরীরটা যেন প্রেম আগুনে জ্বলে উঠল। মায়া ধীরে ধীরে তার মুখটা রেখার মুখের একেবারে কাছে এনে রেখার ঠোঁটে তার ঠোঁটটা আলতো করে ঠেকাতেই ঘরটার ভিতরে যেন এক অদৃশ্য বজ্রপাতের শব্দে চারিদিকটা গমগম করে উঠল। পলকের মধ্যেই রেখা অনুভব করল যে এ ঠোঁটের ছোঁয়া সুব্রতর নয়। নিদ্রার ঘোরটা কাটতেই সে যেটা দেখল তাতে রেখার হাড় হিম হয়ে গেল। সে তৎক্ষণাৎ মায়ার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিল। রেখার চোখ দুটো বিস্ফোরিত। সে যেন নিজের চোখকে তখন বিশ্বাসই করতে পারছে না। সে বুঝে গেছে যে মায়ার সাথে তার এক ভয়ঙ্কর অবৈধ সংসর্গ ঘটে গেছে। রেখা মায়াকে এভাবে প্রত্যাখ্যান করাতে মায়াও যেন স্তম্ভিত হয়ে পড়ল। এতক্ষণে মায়ার কাছেও ব্যাপারটা স্পষ্ট হলো যে পুরুষদের প্রতি তার প্রেম সম্পর্ক কেন বেশি দিন স্থায়ী হয় না। মায়া পালং থেকে উঠে দাঁড়িয়ে লজ্জিত ও অপমানিত দৃষ্টি নিয়ে রেখার দিকে চেয়ে চাপা কান্নায় ভেঙে পড়ল। সে যেন আর এক মুহূর্ত রেখার চোখে চোখ রাখতে পারছে না। সে দৌড়ে ছাদে গিয়ে সজোরে একবার চিৎকার করে উঠল। এক আকাশের নিচে দুই ভিন্ন পৃথিবীতে যেন এক গভীর আলোড়নের সৃষ্টি হলো। নিজের ঘরে রেখাও তখন কি করবে কিছুই বুঝতে পারছে না। তার কাছে যেন মৃত্যুটাই এখন একমাত্র সমাধানের পথ বলে মনে হতে লাগলো। একই দিনে তার কাছের দুটি মানুষের কাছ থেকে ভিন্ন প্রতিক্রিয়া পেয়ে কার্যত সে মানসিকভাবে বিপর্যস্ত। এরপর প্রায় 1 ঘন্টা কেটে যায়। রাত গভীর হয়ে এসেছে। মায়া নিজেকে কিছুটা সামলে নিয়ে মনকে শক্ত করে নিচেটায় নামল। ধীর পায়ে সে আবারও রেখার ঘরটার সামনে গেল। দরজাটা সম্পূর্ণ খোলা, কিন্তু রেখাকে সে দেখতে পেল না। মায়া ঘরের চারপাশটা খুঁজে দেখেও রেখাকে পেল না। বাইরের দালানটায় বেরিয়ে আসতে মায়া টেবিলের উপর একটা সাদা কাগজ রাখা দেখতে পেল। তাতে কিছু লেখা রয়েছে। মায়া কাগজটা হাতে নিয়ে পড়ল। তাতে লেখা, প্রিয় মায়া, একসঙ্গে আমরা বেশ কিছু সুন্দর মুহূর্ত কাটালাম। তোমার অশেষ ভালোবাসা নিয়ে আপাতত আমি এক অন্য যাত্রায় পাড়ি দিতে চলেছি। তোমার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে আমার কাছে। একটিমাত্র বিনীত অনুরোধ, আমাকে পুনরায় খোঁজার চেষ্টায় নিজের সময়কে বৃথা করবে না আশা করছি। সদা সর্বদা ভালো থেকো, রেখা। মায়া কাগজটা মুঠো করে বুকে জড়িয়ে চোখ বুজে একবার কেঁদে উঠল। সে দ্রুত তার চোখের জল মুছে দৌড়ে গেল নিচটায়। দারোয়ানকে জিজ্ঞেস করতে সে বলল, 8 ঘন্টা আগে রেখা দিদির জরুরি কাজ আছে বলে বাইরে বেরিয়ে গেলেন। মায়ার মাথাটা তখন সমানে ঘুরে চলেছে। রাতের শুনশান শহরে একা এভাবে রেখাকে সে ছেড়ে দিতে পারে না। তার কোনো অনিষ্ট হলে সে নিজেকে আর কোনোদিনই ক্ষমা করতে পারবে না। মায়া যেন আর এক মুহূর্ত স্থির দাঁড়িয়ে থাকতে পারছে না।
নেশার ঘোরটা একটু হলেও কেটে গেছে তার। তবুও সে তার ড্রাইভার আব্বাসকে ফোন করে তাকে ডাকলো। আব্বাসও কয়েক মিনিটের মধ্যেই এসে পড়ল। মায়া তাকে গাড়ি বার করতে বলল। গাড়িটা রাস্তা দিয়ে এগিয়ে চলেছে। মায়া ও আব্বাসের দৃষ্টি তখন রাস্তার চারপাশে। এত বড় কলকাতা শহরে রেখা কোথায় আছে তা কেউই জানে না। বিভিন্ন ট্যাক্সি স্ট্যান্ড, বাস স্টপেজ ঘুরেও রেখার কোনো হদিশ পাওয়া গেল না। আব্বাস মায়াকে বলল, রেল স্টেশনে তাদের একটিবার খোঁজ করা দরকার। যেমন বলা তেমনই কাজ। রেল স্টেশনের চত্বরের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত আব্বাস ও মায়া দুজনেই খোঁজাখুঁজি করেও রেখার কোনো সন্ধান পেল না। শেষে হাঁপিয়ে পড়ে মায়া চেয়ারের এক ধারটায় গিয়ে ধপ করে বসে পড়ল। আব্বাসও তখন দিশেহারা হয়ে মায়ার সামনে দাঁড়িয়ে আছে। মায়া তার দুটো হাত দিয়ে মুখটাকে ঢেকে বসে আছে। প্রায় মিনিট 15 মায়া সেইভাবেই চুপচাপ বসে রইল। শেষে আব্বাস তাকে বোঝালো, হয়তো তারা ভুল জায়গায় সন্ধান চালাচ্ছে। এভাবে অনুমানের ভিত্তিতে রেখাকে খুঁজে পাওয়া কার্যত অসম্ভব। আব্বাসের কথা শুনে মায়া সেখান থেকে উঠে পড়ল। ঠিক তখনই পাশের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটা মেল এক্সপ্রেস ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছেড়ে সামনের দিকে এগিয়ে চলেছে। একটা সময়ে ট্রেনটা সম্পূর্ণ এগিয়ে গিয়ে প্ল্যাটফর্মটা ফাঁকা হয়ে গেল। মায়া তখন সবে হাঁটা শুরুই করেছে। মায়াদের উল্টো দিকের প্ল্যাটফর্মটায় তখন স্পষ্ট দেখা যাচ্ছে দূরের একটা ফাঁকা চেয়ারে রেখা একা বসে। মায়া এ ব্যাপারে সম্পূর্ণ বেখবর হয়ে হেঁটে এগিয়ে চলেছে সামনের দিকে। দৃশ্যটা যেন একটা গোটা পৃথিবী চিরে দুভাগ হয়ে যাওয়ার মতো। সেই পৃথিবীর দুই মেরু যেন ধীরে ধীরে একে অপরের থেকে দূরে ছিটকে যেতে লাগলো। রেখা আপাতত মনস্থির করেই এখানে এসেছে যে সে তার গ্রামের বাড়িতে ফিরে যাবে। পৃথিবীটা তার কাছে এখন বড়ই অর্থহীন মনে হচ্ছে। কিন্তু পরক্ষণেই সে আগের কথা ভাবল। যাকে ভরসা করে ভালোবেসে সে বিয়ে করেছিল সেই তার সাথে প্রতারণা করল। তবুও তো এমন পরিস্থিতিতে মায়ার মতো একজন বিশ্বস্ত বন্ধুকে সে পাশে পেয়েছিল। কিন্তু ভাগ্যের পরিহাস, মায়ার আনুগত্যটাও তার কাছে বিরাট এক আপোষে পরিবর্তিত হলো। যে আপোষটা করা হয়তো রেখার জন্য কোনোদিনই সম্ভবপর নয়। রেখা তার কপাল থেকে সিঁদুরটা এক ঝটকায় মুছে নিল। সে মনে প্রাণে প্রতিজ্ঞাবদ্ধ হলো যে এমনভাবে বেঁচে থাকার চেয়ে বরং পৃথিবীর প্রতিকূলতার সাথে লড়াই করে জীবনে সে প্রতিষ্ঠিত ও আত্মস্বনির্ভর হয়ে তবেই তার ভিটে মাটিতে পা রাখবে। রেখা সেখান থেকে উঠে গিয়ে বাইরে বেরিয়ে একটা ট্যাক্সি ধরল। গন্তব্য তার ছোট মামার বাড়ি। রাত প্রায় 1টা বাজে তখন। রেখা ট্যাক্সির ভাড়া মিটিয়ে মামার ঘরের দরজাটা বার চারেক টোকা দিতে রেখার ছোট মামা মানিকবাবু দরজাটা খুললেন। রেখাকে দেখে তার মামা বিস্ময়ে তাকে বলে উঠলেন, এতদিন কোথায় ছিলিস তুই? আয়, ভেতরে আয়। মানিকবাবু রেখাকে ঘরের ভেতরে ঢুকিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। সামনে রাখা খাটটায় রেখা চুপচাপ বেশ কিছুক্ষণ বসে রইল। মানিকবাবু এক গ্লাস জল এনে রেখাকে দিলেন। তিনি বললেন, তোর বাবা আমাকে ফোন করেছিল। কি হয়েছে এবার সব খুলে বল। রেখা একটু দম নিয়ে তার মামাকে সব কথা বলল। কথাগুলো শোনার পর মানিকবাবু গম্ভীর মুখ করে বসে রইলেন। তিনি রেখাকে বললেন, যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন কি করবি সেটার বিষয়ে কিছু ভেবেছিস? রেখার মামা তাকে তার গ্রামে বাবা মার কাছে ফিরে যাওয়ার জন্য জোর করল। কিন্তু রেখা তার মামাকে জানালো যে সে এখনই বাড়ি ফিরতে চায় না। সে তার মামাকে আপাতত কটা দিন তার এ বাড়িতে থাকার অনুরোধ জানালো। মানিকবাবু রেখার মানসিক অবস্থাটা কিছুটা হলেও বোঝার চেষ্টা করলেন। তাই তিনি রেখাকে এই বিষয়ে আর বেশি জোরাজুরি করলেন না। রাত অনেক হয়েছে দেখে মানিকবাবু রেখাকে উপরের ঘরটাতে নিয়ে গেলেন। তিনি বললেন, তোর মামি 2 ছেলে মেয়েকে নিয়ে গ্রামে বাপের বাড়ি গেছে। উপরের এই ঘরটাতেই আপাতত তুই না হয় কটা দিন থাকিস। রেখা তার মামার কাছে 2 হাত জুড়ে ক্ষমা চাইল। মানিকবাবু বললেন, তোকে নিয়ে খুব চিন্তায় ছিলাম আমরা, অথচ তুই যে এই শহরেই রয়েছিস তা আমরা ঘুণাক্ষরেও কেউ জানতাম না। এখন শুয়ে পড়,
বাকি কথা কাল হবে খন। সকালে ঘুম থেকে উঠে রেখা নিচের ঘরটায় গেল। ছোট মামা মানিকবাবু চোখে চশমা পরে তক্তপোষটায় বসে খবরের কাগজ পড়ছিলেন। রেখা বাসনপত্রের সরঞ্জাম রাখা টেবিলটার দিকে এগিয়ে গিয়ে স্টোভটা জ্বালালো। 2 কাপ চা বানিয়ে নিয়ে সে তক্তপোষে গিয়ে বসল। মামার দিকে চায়ের কাপটা রেখা বাড়িয়ে দিল। মানিকবাবু পেয়ালায় একটা চুমুক দিয়ে বললেন, আজকের খবরের কাগজে সুব্রতর কর্মকাণ্ডটা ছেপেছে। 7 বছরের জেল হয়েছে ওর। সুব্রতর নামটা শুনতেই রেখার বুকটা কেঁপে উঠল। কপাল জোরে তুই বেঁচে গেছিস রে মা, না হলে বড় সর্বনাশ হয়ে যেত তোর। খুব সাংঘাতিক ছেলেটা। রেখা মনে মনে আফসোস করল, এতটা সময় সুব্রতর সাথে কাটানোর পরেও সে তার আসল চেহারাটাই চিনতে পারল না। বেলা গড়াতেই মানিকবাবু তার দোকানের কাজে লেগে পড়লেন। বাড়িতে বাঁচাকোচা আনাজ যা ছিল রেখা তাই দিয়েই রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ল। দুপুর নাগাদ রেখার ফোনটা একবার বেজে উঠল। ফোনটা তুলতেই ওপার থেকে একজন ভদ্রলোক বলে উঠলেন, ম্যাডাম, আমি আর্চিস গ্যালারি থেকে ফোন করছি। মাসখানেক আগে আপনি আমাদের দোকান থেকে একটা পেন্ডেন্ট সেট কিনেছিলেন, মনে আছে? আমরা তার সাথে আপনাকে একটা ছোট্ট কুপনও দিয়েছিলাম। তা আমাদের দোকানের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমরা একটা লাকি ড্র করি। আপনার কুপনটা লাকি ড্রতে নির্বাচিত হয়। কংগ্র্যাচুলেশন ম্যাডাম, আপনি নগদ 50,000 টাকা প্রাইজ মানি জিতে গেছেন। তা আপনি কখন আসছেন? ম্যাডাম আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। রেখা কথাটা শুনে কোনো কিছু না বলে চুপচাপ ফোনটা কেটে দিল। রান্নার কাজ সেরে রেখা ছোট মামার দোকানটায় একবার গেল। ঘরের পিছনেই দোকানটা। ছোট মামা মানিকবাবুর দোকানে তখন সেলাইয়ের কাজে ব্যস্ত। রেখা পাশের শাটারের ঝাঁপ ফেলা দোকানটার কথা জিজ্ঞেস করল তার মামাকে। তিনি বললেন, বছরখানেক আগে এই দোকানটা একজন ভাড়ায় নেয়। ব্যবসাটা বেচারি জমাতে না পারায় বসে বসে ভাড়া গোনাটা তার জন্য ভারী মুশকিল হয়ে দাঁড়াচ্ছিল। গত 3 মাস ধরে দোকানটা বন্ধই রয়েছে। নতুন কোনো ভাড়াটিয়ে পেলেই সেটা অন্য কাউকে দিয়ে দেব। মায়ার মাথায় বেশ কিছুক্ষণ ধরে একটা বুদ্ধি খেলছিল। কথাটা শোনার পর সে মামাকে বলে উঠল, দোকানটা আমি ভাড়া নিতে চাই। রেখার এ কথা শুনে ছোট মামা মানিকবাবু হেসে উঠে বললেন, দোকান ভাড়া নিয়ে তুই কি করবি? ব্যবসা? রেখা তার মামাকে প্রাইজ মানির কথাটা বলল। রেখার দুহাতে 2টো সোনার বালাও ছিল মায়ের দেওয়া। সেটা কোনো গয়নার দোকানে বন্ধক দিলে অন্তত আরও 50,000 সে অনায়াসেই পেয়ে যাবে। কিন্তু তুই সেই টাকা দিয়ে করবিটা কি? মানিকবাবু বিস্ময় মেশানো সুরে রেখাকে প্রশ্নটা করতে রেখা তার পরিকল্পনার কথাটা তার মামাকে শোনালো। কথাটা শুনে মানিকবাবু মাথা নেড়ে বললেন, বুদ্ধিটা নেহাত খারাপ নয় তোর। ভালো করে ভেবে নে আরেকবার, পারবি তো? রেখা মুখে একটা আত্মবিশ্বাসের হাসি নিয়ে বলল, ভগবানের কৃপা থাকলে নিশ্চয়ই পারব। সেদিন সন্ধ্যায় মানিকবাবু রেখাকে সঙ্গে নিয়ে তার এক পরিচিত স্বর্ণ ব্যবসায়ীর কাছে গেলেন। বালাগুলো বন্ধক রেখে রেখা প্রায় 70,000 টাকা পেল। পরদিন রেখা নিজে গিয়ে আর্চিস গ্যালারির সেই গিফট শপ থেকে নগদ আরও প্রায় 50,000 টাকা তুলল। ছোট মামা মানিকবাবুও তার সাধ্যমতো কিছু টাকা রেখাকে ধার দিল। টাকাগুলো একসাথে হাতে পেয়ে সে তার ছোট মামার কাছে আশীর্বাদ চাইল। ছোট মামা মানিকবাবু তাকে বললেন, ওম বিজয়িনী ভব, যা নিজের ভাগ্য নিজে বদলা, দেখিয়ে দে, মেয়েরাও আর পিছিয়ে নেই। পরদিন রেখা তার মামার পায়ে প্রণাম করে দোকানের শাটারের ঝাঁপটা দেবী দুর্গার নাম নিয়ে খুলল। এখানে এখন তার অনেক কাজ। ভিতরে লোক লাগিয়ে শুরু হলো রিনোভেশন, রং চুন আর ঘষা মাজার কাজ। পরে তাতে একে একে ঢুকলো আসবাবপত্র ও প্রয়োজনীয় কিছু সাজ সরঞ্জাম। তৈরি হলো ব্যানার, যাতে বড় বড় অক্ষরে লেখা হলো একটা নতুন নাম, মডার্ন বিউটি স্যালন অ্যান্ড পার্লার। আপাতত ছোট মামার টেলারিংয়ের দোকানের মহিলা খদ্দেরগুলোকে নিয়েই শুরু হলো রেখার এই যাত্রা। রেখা তার সঙ্গে 2জন বিউটিশিয়ানকেও সার্ভিস দেওয়ার কাজে নিয়োগ করল। এর সাথে সে মামার মারফত ছোট মামিকে দিয়ে বাপের বাড়ি থেকে শহর ফেরত আসার পথে তাদেরই গ্রাম থেকে বেশ কিছু গাছগাছড়ার ভেষজ সামগ্রী আনতে বলল। সামগ্রীগুলো এসে পৌঁছালে রেখা সেগুলোর পেস্ট বানিয়ে কোটোয় ভরে লেবেল লাগিয়ে বাড়ি বাড়ি গিয়ে স্বল্প দামে বিক্রি করা শুরু করলো।
ভেষজগুলো কম সময়ে ভালো ফলপ্রসূ হওয়ায় কাস্টমাররাও বেজায় সন্তুষ্ট হলো। রেখার বানানো ঘরোয়া ভেষজ প্রোডাক্টগুলোর চাহিদা দেখতে দেখতে তুঙ্গে উঠল। এদিকে বিউটি স্যালনের মহিমায় বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে কনেদের সাজানোর জন্য রেখা একজন নামকরা মেকওভার আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করল। খ্যাতির জোয়ারে রেখা দেখতে দেখতে তরতর করে সাফল্যের শিখরে পৌঁছে গেল। বন্ধক রাখা মায়ের সেই হাতের বালাগুলো একটা সময় রেখা অনায়াসেই ছাড়িয়ে নিল। ছোট মামাকেও দোকানের ভাড়া ও ধার নেওয়া টাকাটা শোধ করে দিল সে। পরে গিয়ে রেখা আরও একটা বেশ বড় শোরুম খুলল। দেখতে দেখতে শহর কলকাতার আনাচে কানাচে রেখা বেশ কয়েকটা কসমেটিক্স ও বিউটি কেয়ারের শাখা প্রশাখার সূচনা করল। এক সময় সুতির মামুলি শাড়ি পরিহিত রেখা আজ দামি ব্র্যান্ডের শাড়ি ও বিলিতি কালো চশমা পরে তার বিভিন্ন আউটলেটগুলোতে পরিক্রমা করে। দামি গাড়ি ও শহর কলকাতার বুকে 4 BHK একটা বিলাসবহুল ফ্ল্যাটও কিনে নিল সে। সাফল্যের এই চূড়ান্ত শিখরে এসে একটা সময় তার হঠাৎ মায়ার কথা বিশেষভাবে মনে পড়তে লাগলো। আর যাই হোক, মায়ার সহযোগিতা ও প্রশিক্ষণ ছাড়া সে হয়তো এই পেশায় দ্রুত সফলতা পেতে পারত না। দিন দিন তার মনে একটাই প্রশ্ন ঘোরাফেরা করতে লাগলো, তার একদা প্রিয় বন্ধু মায়া এখন কেমন আছে। অনির্বাণের মধ্যে রেখার ফোনে বেশ কয়েকবার ফোন করেছিল, কিন্তু রেখা অনির্বাণের ফোনের কোনো উত্তর দেয়নি। বর্তমানে আজকের দিনটা মায়ার জন্য বিশেষ একটা দিন। আজ সে তার গ্রামের বাড়ি শান্তিনিকেতনে যাবে বাবা মায়ের কাছে। এতদিন পর গিয়ে আজ যেন তার দৃঢ় প্রতিজ্ঞাটা পূর্ণ হলো। সে আজ নিজে এক আত্মনির্ভর নারী। সে সমাজকে চোখে আঙুল তুলে দেখিয়ে দিয়েছে যে মেয়েরাও আজকের আধুনিক যুগে যে কোনো ব্যবসা শুরু করতে পারে। মেয়েরা দেখতে যতটা লাজুক ও নমনীয়, দেবী দুর্গার রূপ ধারণ করলে সেই নারী জীবনের সমস্ত কঠিন প্রতিকূলতাকেও জয় করার ক্ষমতা তার বুকে রাখে। রেখা মনে মনে ঠিক করে রেখেছে গ্রামে কিছুদিন কাটিয়ে সে পুনরায় এ শহরে তার বাবা মাকে সঙ্গে নিয়েই ফিরবে। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে রেখা তার গাড়িতে গিয়ে উঠল। এমন সময় তার ফোনটা হঠাৎ বেজে উঠল। অনির্বাণের কলটা এবার রিসিভ করল রেখা। ফোনের ওপার থেকে অনির্বাণ তাকে একটা দুঃসংবাদ শোনালো, যেটা শোনা মাত্র রেখা তার ড্রাইভারকে গাড়িটা একটা প্রাইভেট হাসপাতালের দিকে নিয়ে যেতে বলল। গাড়িটা হাসপাতাল চত্বরে ঢুকতেই রেখা উদ্বিগ্ন হয়ে অনির্বাণকে খুঁজতে শুরু করল। একটু এগিয়ে যেতেই সে অনির্বাণকে দেখতে পেল। তার মুখটা গম্ভীর। সে রেখাকে তার সঙ্গে নিয়ে হাসপাতালের লিফটে করে 7 তলায় উঠল। সামনের প্যাসেজটা পার করে তারা দুজনেই ঢুকল একটা সিঙ্গেল বেডের সুইট রুমে। সামনেই এক শীর্ণকায় যুবতী বেডে শুয়ে পড়ে আছে। মুখটা তার একেবারেই শুকিয়ে গেছে। দেহে তার নামমাত্র শেষ প্রাণটুকু বেঁচে। রেখা সেই মুখটা দেখা মাত্র তার চোখ দুটো বিস্ফোরিত হয়ে গলগল করে তার থেকে অশ্রু ঝরতে শুরু করল। রেখা তার কাঁপা গলায় বলে উঠল, মায়া। চারিদিকে এক আশ্চর্য নীরবতা। মায়ার এই করুণ অবস্থাটা দেখে রেখা স্তম্ভিত রয়ে গেল। মায়া তার চোখ দুটো বন্ধ করে শুয়ে রয়েছে। রেখা মায়ার কাছে গিয়ে বসল। অনির্বাণ রেখাকে বলল, তুমি হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর থেকেই মায়া যেন নিঃসঙ্গ ও ভীষণ মনমরা হয়ে পড়ে। তোমার চলে যাওয়ার বিষয়টা অনেক পরে আমি জানতে পারি। একটা সময়ের পর থেকে মায়া পাবে আসাও বন্ধ করে দেয়। অনেকদিন ওকে পাবে আসতে না দেখে আমার মনে কিঞ্চিত সন্দেহ হয়। পরে ওর পুরনো কিছু বান্ধবীদের কাছ থেকে বিষয়টা আমি জানতে পারি। দিন দিন মায়া এক মারণ নেশায় নিজেকে আচ্ছন্ন করে ফেলে। অতিরিক্ত মদ্যপান, চেন স্মোকিংয়ের জালে সে জড়িয়ে পড়ে। পরে একটা সময় ড্রাগসের প্রতি আসক্ত হয়ে পড়ে সে। চরম মানসিক অবসাদে সে দিন দিন ভুগতে থাকে। কারোর সাথে কোনো কথাবার্তা বলতো না। সারাদিন নিজেকে ঘরের মধ্যে একা বন্দি করে রাখত। এই অবসাদের পেছনে ঠিক কী কারণ থাকতে পারে তা নিয়ে সকলের মনে দ্বন্দ্ব তৈরি হয়। জলজ্যান্ত তাজা একটা তরুণী নিজেকে এভাবে কেন মরণ ফাঁদের দিকে ঠেলে দিল তার সঠিক ধারণা আজও অজানা। সারাদিন বাড়িতে বসে সে তার ঘরের সমস্ত দেওয়ালে কালি দিয়ে শুধু একটাই কথা লিখত, আই অ্যাম সরি ডিয়ার, মিস ইউ সো মাচ। আমার ধারণা যে কথাটা মায়া তোমাকে উদ্দেশ্য করেই লিখত। আমি তোমাকে বেশ কয়েকবার এজন্য ফোনও করি,
কিন্তু তোমার কোনো প্রতিক্রিয়া আমি পাইনি। গত 2 দিন ধরে মায়া সমানে তোমাকে স্মরণ করতে থাকে। অনির্বাণের মুখ থেকে মায়ার কথাগুলো শুনে রেখা মনে মনে নিজেকে দুষতে শুরু করলো। নিজেকে যেন আজ বড্ড স্বার্থপর মনে হতে লাগলো তার। মায়াকে হঠাৎ এভাবে নিঃসঙ্গ ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা নেওয়া হয়তো তার উচিত হয়নি। একটা সীমারেখার মধ্যে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা টিকিয়ে রাখতে পারলে হয়তো মায়ার জীবনটা এভাবে অকালে অন্ধকারে ডুবে যেত না। কিন্তু এখন বড্ড দেরি হয়ে গেছে তার। রেখা তার হাতটা মায়ার শরীরে স্পর্শ করতে তার নিথর দেহে যেন প্রাণের একটুকু সঞ্চার হলো। মায়া রেখার স্পর্শটা অনুভব করে তার চোখ দুটো খুলল। রেখাকে পুনরায় পাশে পেয়ে তার শীর্ণকায় মুখটায় একটা ম্লান হাসি ফুটল। ঠোঁটগুলো মায়ার একেবারেই শুকিয়ে এসেছে। সে তবুও তার ঠোঁটটাকে নেড়ে রেখাকে কিছু বলার চেষ্টা করল। তুমি কেমন আছো রেখা? আমি তোমাকে অনেক খুঁজেছিলাম, কিন্তু পাইনি। দীর্ঘ অপেক্ষা করালে তুমি আমায়। অনেক কথা বলার ছিল তোমাকে, কিন্তু আমার কাছে যে আর সময় বেশি নেই। মা আমাকে ডাকছে। সেও তো অনেক দিন ধরে আমার দীর্ঘ প্রতীক্ষায় রয়েছে। আমি তোমার প্রতি নিজের মনে বড্ড অহেতুক আশা পোষণ করে বসেছিলাম। একবারের জন্যেও তখন ভাবিনি তাতে তোমার মনের কী অবস্থা হতে পারে। রেখার মায়ার হাতটা শক্ত করে জড়িয়ে ধরে বলল, এতে তোমার কোনো দোষ ছিল না মায়া। প্রেম জিনিস একটা রোগের মতন। অজান্তে কখন যে কার মনে বাসা বাঁধবে তা কেউ কোনোদিন বলতে পারে না। আমি সেই মুহূর্তে দিশেহারা হয়ে পড়েছিলাম। কোনো শব্দ ছিল না আমার কাছে। আজ মনে হচ্ছে বড্ড ভুল করেছিলাম আমি। কথাটা তখনই আমার বলা উচিত ছিল যে তোমাকে আমি নিজের শুধুমাত্র বন্ধুত্বের সঙ্গটুকুই দিতে পারবো, তার থেকে বেশি কিছু নয়। তার থেকে বেশি কিছু দেওয়াটাও আমার পক্ষে সম্ভবপরও ছিল না। কিন্তু তোমাকে না বলার সাহসটা নিজের মধ্যে আর কুলোতে পারিনি। তাই নিঃশব্দে তোমাকে ছেড়ে দূরে চলে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করো মায়া। মায়া রেখার এ কথা শুনে তার শুকনো গলায় একটা ঠোক গিলল। তার চোখে আটকে থাকা চাপা কষ্টটা যেন একটু কম হলো। সে সেইভাবেই তার ঠোঁটে ক্ষীণ হাসি নিয়ে তার চোখ দুটো বন্ধ করে শুধু একটাই কথা বলে উঠল, মিস ইউ রেখা। রেখা মায়ার হাতটাকে মুঠো করে ধরে তার ঠোঁটের কোণে ঠেকিয়ে অঝোর কান্নায় ভেঙে পড়ল। রেখা বুঝতে পারল যে মায়ার হৃদস্পন্দনটা চিরদিনের মতো থেমে গেছে। রয়ে গেছে শুধু মায়ার শীর্ণকায় মুখে তার সেই ক্ষীণ হাসিটা, যেটা রেখাকে সবসময় বলতো, মিস ইউ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এই ধরনের আরও অডিও স্টোরি শুনতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।